নমস্কার, গল্পকথক রীতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে শুরু করছি অচ্ছেদ্য বন্ধন উপন্যাসের দ্বিতীয় পর্ব। চক্রযানটা দিগন্তে বিলীন হয়ে যাবার পরেও কুণাল গাড়িতে স্টার্ট দিল না। দাঁড়িয়ে দাঁড়িয়ে 15টা মিনিট ধোঁয়ায় পরিণত করল ইন্ডিয়া কিংয়ের অনুপানে। ওর মনে হলো এ একটা দুর্লভ সৌভাগ্য, ছাপ্পার ফোঁড় সুযোগ। ভগবান, নিয়তি, পাপপুণ্য এইসব কুসংস্কার ওর নেই, কোনোদিন ছিলও না। ও প্র্যাকটিক্যাল। ওর দৃষ্টিভঙ্গিতে এই একটা নিতান্তই কোইন্সিডেন্স, কাকতালীয় ঘটনা। ঠিক এই দোকানের সামনেই গাড়িটা দাঁড় করিয়ে সিগারেট কেনা এমন একটি খণ্ড মুহূর্তে, যখন ওই ভিন্ন চক্রপথের যাত্রিনী সামনের দোকানে বসে চা পান করছে। 5-10 মিনিট আগে পিছে হলেই কেউ কারোর সাক্ষাৎ পেত না। অরুর সহযাত্রিনী যদি ওকে কিছু না বলতেন, তাহলে সে পিছন ফিরে দেখত না, চোখাচোখিও হতো না। এমন একটা 1,000,000 চান্স যখন এসেছে, তখন সেটার সদ্ব্যবহার করা দরকার। তা করতে পারলে তার জীবনের একটা মারাত্মক জটিলতা থেকে চিরতরে মুক্তি পাওয়া যেতে পারে। ভুল একটা সে করেছিল, মারাত্মক ভুল। তা থেকে মুক্তি পাওয়ার হয়তো এই সুযোগ। তাড়াহুড়ো করাটা কোনো কাজের কথা নয়। সমস্ত পরিস্থিতিটা খতিয়ে দেখতে হবে, তারপর মনে মনে ছকে ফেলতে হবে পরিকল্পনাটা। অরুন্ধতিকে বেছে নেবার সুযোগ সে দেবে, ফেয়ার ডিল। সহজ সরল স্বাভাবিক সমাধানটা যদি সে গ্রহণ করে, তাহলে দুপক্ষেরই মঙ্গল। না নাও, ওয়েল, তাহলে তার ফল ভোগ করো। পথের দাবি তোমারও আছে, আমারও আছে। তোমাকে পথ ছেড়ে দিচ্ছি, চলে যাও পাশ কাটিয়ে। যদি না যাও, যদি জগদ্দল পাহাড়ের মতো আমার পথের সামনে দুর্ভেদ্য বাধা হয়ে দাঁড়িয়ে থাকাটাই তোমার জীবনের ভাইকেরিয়াস এনজয়মেন্ট বলে মনে করে থাকো, তাহলে আমাকেও ব্যবস্থা নিতে হবে। ডিনামাইট দিয়ে উড়িয়ে দিতে হবে পাহাড়টাকে। নাও অর নেভার। ওর কলকাতা অফিস জানে ও খড়গপুর এসেছে একটা সেমিনারে যোগ দিতে, আইআইটিতে। স্থপতিবিদদের একটা বার্ষিক সম্মেলন। অফিসে সবাই জানে শনি রবি 2 দিন 2 রাত সে খড়গপুরে আছে। কোথায় তা ওর কলকাতা অফিস জানে না। মানে ও এখানে কোথায় রাত্রিবাস করবে, আইআইটি গেস্ট হাউস, পিডাব্লিউডি বাংলো অথবা খড়গপুরের কোনো হোটেলে। ও যতক্ষণ না নিজে থেকে টেলিফোনে যোগাযোগ করছে, ততক্ষণ কোনো এমার্জেন্সিতেও কেউ ওর সঙ্গে ট্রাঙ্ক কলে কথা বলতে পারবে না। সে যে খড়গপুরেই 2 রাত কাটায়নি, এটা প্রমাণ করা যাবে না। কিন্তু না, এসব কথা এখন উঠছে কেন? হতে পারে ওরও পিগ হেডেড, কিন্তু নিজের স্বার্থটাও কি সে বুঝবে না? ওর মুক্তিপণ হিসেবে লোভনীয় একটা প্রস্তাবই দিতে হবে। টাকাই। তাকে অ্যালুমিনি বলো আর সোনামণি বলো, আদরের সোহাগে মেয়েটা গলে যেতে পারে। যেতে পারে কেন, যাবেই। সম্মোহনী বিদ্যাটা কুণালের সহজাত। আজ পর্যন্ত কোনো মেয়ে পেরেছে ওর অমোঘ আকর্ষণ পেরিয়ে যেতে? খেলিয়েছে কেউ কেউ, কিন্তু ধরা দিতে হয়েছে সবাইকেই। অরু অবশ্য ওর উপর ক্ষেপে আছে দুর্দান্তভাবে। একটা মিষ্টি কথাও সে বলেনি এই রকম একটা রোম্যান্টিক সাক্ষাতে। তা হোক, মেয়ে মনকে চিনতে তো আর বাকি নেই। ও যে স্পষ্ট দেখেছে মেয়েটা নিজের ইচ্ছার বিরুদ্ধেই সম্মোহিত হয়ে গিয়েছিল। প্রথম কয়েকটা কথার জবাব দেবার সময় সে যেন বাতাসে ভাসছিল, মনেই করতে পারছিল না সে কোথায়। আহা, তা তো হতেই পারে। পাক্কা 3 বছর উপবাসী এই বয়সে। কত বয়স হবে ওর? 26, 27? অনুরা অসূর্য স্পর্শা সে নয়। পুরুষের নিষ্পেষণের ঊর্ধ্বশ্বাস হবার অভিজ্ঞতা তার ভালোই আছে। বিবাহিত জীবনে না হলেও প্রাক বিবাহ জীবনে জৈবিক কারণেও তাকে এগিয়ে আসতে হবে। দ্বিতীয় কথা, সেমিনারে মুখ চেনা অনেকের সঙ্গেই দেখা হয়ে যাবার আশঙ্কা। আশাই বলা উচিত ছিল, ঘটনাচক্রে এখন সেটা আশঙ্কা হয়ে দাঁড়াচ্ছে। হয়তো ওর ব্যাচের কেউ, সহপাঠী, কিংবা কে বলতে পারে সহপাঠিনী।
লক্ষ্য রাখতে হবে তাদের কেউ যেন ওর সঙ্গে আঠার মতো সেঁটে না যায়। একটা ঝামেলা অবশ্য আছে, কাল সেমিনারে ওর পেপারটা পড়া, সেটা সময় বদলে নেওয়া অসম্ভব হবে না নিশ্চয়ই। ওটা যদি কাল আফটারনুনে করে নেওয়া যায় তাহলে আজ রাত্রে তার পক্ষে দীঘায় রাত্রি যাপনে কোনো অসুবিধে নেই, এভিডেন্স রেখে যে সে খড়গপুরে আছে। এভিডেন্স? কি আশ্চর্য! এভিডেন্সের কথা আসছে কোত্থেকে? সে তো আর অরুকে খুন করতে দীঘায় যেতে চাইছে না। পথের দাবি সরিয়ে দেওয়া মানে একেবারে খুন করা নয়, একটা এসপার ওসপার। সেটা কি জাতের হবে তা নির্ভর করছে ঘটনা কোন পথে যায় তার উপরে, বিশেষ করে অরুন্ধতির মর্জির উপরে। নিজের ভালো সে নিশ্চয়ই বুঝবে। লেভেল ক্রসিংটা ঘটনাচক্রে খোলা পাওয়া গেল। আইআইটি কম্পাউন্ডে গাড়িটা যখন ঢুকলো তখন ক্লক টাওয়ারের বড় ঘড়িটায় 10:30টাও বাজেনি। আসন্ন উৎসবের একটা আমেজ শুধু দেখা দিয়েছে। বুকে ব্যাজ এঁটে সুবেশ তরুণ তরুণীরা ব্যস্ত হয়ে ঘোরাফেরা করছে। দেবদারু পাতা দিয়ে তরুণটা বানানোর কাজ সবে শেষ হয়েছে। মাইক টেস্টিংয়ের ক্লান্তিকর হ্যালো হ্যালো 4 3 2 1 এখনও থামেনি। সেমিনার হবে মেন হলে, ময়দানে একটা চন্দ্রাতপ খাটানো, রিসেপশন কাউন্টার, ওয়েলকাম ব্যানার, এইসব। এখনও ভিড় হয়নি তেমন কিছু। ওপেনিং সেরিমনি বেলা 1টায়। রিসেপশন কাউন্টারে বসেছিল কয়েকজন ছাত্রছাত্রী। পরিচয় দিতেই একটা সুদর্শনা ছাত্রী এগিয়ে এসে ওর বুক পকেটে ওর নাম লেখা একটা কার্ড আটকে দিল। জানতে চাইল ভেজ না ননভেজ। কুণাল বললে, যেদিন যা জোটে। তাহলে ননভেজ দিলাম, এই নিন স্যার, ডিনার আর লাঞ্চের টিকিট প্যাকেট। আর আপনার অ্যাকোমোডেশন বিশ্বেশ্বরায়া হলের ফার্স্ট ফ্লোর, রুম 2। থ্যাঙ্কস, ওটার দরকার হবে না। আমি এই দুদিন এক বন্ধুর বাড়িতে গেস্ট হতে প্রতিশ্রুত। সিটটা আপনি আর কাউকে দিতে পারেন। কথাটা বলল যেন রিফ্লেক্স অ্যাকশনে। বিশ্বেশ্বরায়া হল কলেজ ক্যাম্পাসের ভিতর। সেখানে আশ্রয় নিলে চেনা জানা লোকের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবার সম্ভাবনা, ফলে সে কখন কোথায় যাচ্ছে তা গোপন রাখা যাবে না। মেয়েটি বলল, আমাকে আবার আপনি কেন স্যার? আপনি কোন ব্যাচের? চোখ তুলে মেয়েটিকে দেখল। স্বাভাবিকভাবেই একটা দোলা লাগলো বুকে। আশ্চর্য, কেন এমনটা হয়? নতুন মুখ, নতুন দেহ, নতুন যৌবন, সে আর নিজেকে সামলাতে পারে না। কুণাল তার ভুবন ভোলানো হাসি হেসে বললে, ও বাবা, সে তো সেই মানধাত্তার বাবার আমল। তোমরা তখন ফ্রক পরে স্কিপিং করতে। সবাই হেসে উঠল। একটা ছাত্র বললে, ফ্রক যদিও পড়ে না, তবু রুমি এখনো স্কিপ করে ফিগার ঠিক রাখতে। কুণাল আর কথা বাড়ায় না, যদিও তার লক্ষ্য হয়েছে রুমির মুখ চোখের ভাবে কি যেন একটা ছায়া পড়েছে। মেয়েটি সুন্দরী, বছর 20-22, সম্ভবত অনাঘ্রাতা। তা হোক, এখন ওইসব কথা ভাবার সময় নেই। বললে, আর একটা কথা, কাল সকালের সেশনে আমার একটা পেপার পড়ার কথা, ওটা বদলে আফটারনুনে করা যায় কি? অ্যারাউন্ড 3টে। কাউন্টারের ছেলেটি একটা খাতা দেখে বললে, যায়, ঠিক আছে, কাল বিকেল 3:10 থেকে 3:35। ওকে? ইয়েস, দ্যাট সুটস মি, ফাইন। কুণাল এবার তার অ্যাটাচি খুলে একটা বান্ডিল সাইক্লোস্টাইল করা কাগজ এগিয়ে দেয়। বললে, আমার লেকচারের রেজিউমে, এটা যদি সেই সময় বিলি করার। শিওর, দিন আমাকে। কুণাল ধন্যবাদ জানিয়ে গাড়ির দিকে ফিরল। কিন্তু আবার বাধা। এক প্রৌঢ় ভদ্রলোক এগিয়ে এসে ইংরেজিতে বললেন, মাপ করবেন, আপনি কি চৌধুরী চক্রবর্তী অ্যান্ড অ্যাসোসিয়েটসের মিস্টার কে চক্রবর্তী? বেটে খাটানো পাকানো চেহারা, মাথায় চকচকে টাক, সুটেড বুটেড। কুণালকে চিনতে পারল না। নিজের পরিচয়টা অস্বীকার করতে পারলেই খুশি হতো, উপায় নেই, স্বীকার করতে হলো। অবশ্য খুশিই হলো। উনি একজন খদ্দের, বহু চিঠিপত্র লেখালেখি হয়েছে, কিন্তু চাক্ষুষ আলাপ ছিল না। ভদ্রলোক নিজের নামাঙ্কিত ভিজিটিং কার্ডটা ওকে হস্তান্তরিত করতেই জানা গেল উনি হচ্ছেন ডক্টর অনিল মুখার্জি। একটি মেটাল অ্যালয় ফ্যাক্টরির
ইনস্টলেশন ইঞ্জিনিয়ার। ওই কোম্পানির তরফে একটা বড় প্রজেক্ট তৈরি করছে কুণালদের আর্কিটেক্ট ফার্ম। প্রায় ৮০ লক্ষ টাকার কাজ। কারখানার একটা এক্সটেনশন উইং। কাজটা এখন প্ল্যানিং স্টেজে। নকশা ছকা হচ্ছে কুণালের অফিসে, ওরই তত্ত্বাবধানে। আগামী সোমবার ওই ভদ্রলোকের সঙ্গেই ওর একটা অ্যাপয়েন্টমেন্ট আছে কলকাতা অফিসে। ও জানিয়েছিল মেশিনগুলোর মাপ জানালেও মুভমেন্ট স্পেস কোথায় কতটা লাগবে তা রিকুইজিশনে ঠিকমতো বলা হয়নি। এজন্য একটা অ্যাক্রস দ্য টেবিল ডিসকাশন সাজেস্ট করেছিল সে। ওরা জানিয়েছিলেন আগামী সোমবার কোম্পানির তরফে ডক্টর এ মুখার্জি আর ডক্টর শ্রীবাস্তব কথা বলতে আসবেন, সোমবার সকাল 10:30টায়। সব কিছুই ওর মনে ছিল, ডায়েরি না দেখেও। কিন্তু সেই ভদ্রলোককে এই খড়গপুর আইআইটিতে আজ শনিবার বেলায় 10:30টায় কেন দেখতে হচ্ছে, এটা ওর মগজে ঢোকে না। ভদ্রলোক ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন। গাড়ি নিয়ে উনি সস্ত্রীক রওনা হয়েছেন বৃহস্পতিবার। এখানে মানে আইআইটিতে ওর ভাইরা ভাই একজন রিডার। কথা ছিল 2 দিন তার ডেরায় বাস করে ওরা দীঘা বেড়াতে যাবেন শনিবার। তারপর রবিবার বিকেলের দিকে কলকাতায় চলে আসবেন, যাতে সোমবার সকালে অ্যাপয়েন্টমেন্টটা রাখতে অসুবিধে না হয়। কিন্তু এখানে এসে পড়ে গেছেন এক ঝামেলায়। ভাইরা ভাইয়ের একটা স্ট্রোক হয়েছে, করোনারি অ্যাটাক। এটাই প্রথম। এখনও হাসপাতালে। 72 ঘন্টা কেটে গেছে। সিরিয়াস নয়, কিন্তু এমন অবস্থায় তার পক্ষে সোমবারে কুণালের অফিসে যাওয়া সম্ভবপর হচ্ছে না। তারিখটা উনি 2-1 দিন পিছিয়ে দিতে চান। কুণাল ওর ভাইরা ভাইয়ের সম্বন্ধে আগ্রহ দেখালো, সেটা ভদ্রতা। তার আশু রোগ মুক্তির প্রার্থনাও জানালো। তারপর বলল, বেশ তো, আপনি উইকের শেষ দিকে যে কোনো দিন আসুন। আমি সোমবার কলকাতায় ফিরে যাব, আর এই সপ্তাহে স্টেশন লিভ করছি না। সকাল 9টা টু বিকেল 4:30 আমাদের অফিস খোলা আছে। যেদিন আসবেন সেদিন সকালেই আসবেন। উইল লাঞ্চ টুগেদার। সারাটা দিনই লেগে যাবে মনে হয় আলোচনায়। আর আপনি বরং ফোন করে জানিয়ে দেবেন কবে আসতে পারবেন। বাই দ্য ওয়ে, এখানে আমার দেখা পাবেন তা কেমন করে জানলেন? আপনার অফিসে ফোন করে ওরা বলল আপনি খড়গপুর আইআইটিতে আসছেন একটা সেমিনারে যোগ দিতে, তাই এখানে আপনাকে ধরবো বলে বসে আছি। কথা বলতে বলতে ওরা বাইরে বেরিয়ে আসে। ডক্টর মুখার্জি প্রশ্ন করেন, এখানে আপনি কোথায় উঠেছেন? আমার এক বন্ধুর বাড়িতে। ভালো কথা, আপনার দীঘা ভ্রমণ তাহলে নাকচ? হ্যাঁ, উপায় কি? এইরকম অবস্থায় মিসেস মুখার্জি মানে আমার ওয়াইফ, সে কি বোনকে ফেলে যেতে পারেন? টাকা কটা গচ্ছাই গেল। টাকা কটা? দীঘা ট্যুরিস্ট লজে একা ডাবল বেডরুম বুক করেছিলাম 2 দিনের জন্য, শনি রবি। কুণাল থমকে দাঁড়িয়ে পড়ে, বলে, অ্যাডভান্স করেছিলেন বুঝি টিএমও করে? না না, অ্যাকাউন্ট পেই চেকে 15 দিন আগে। মুহূর্ত মধ্যে মনস্থির করে, বলে, ওরা কনফার্ম করেছিল? হ্যাঁ, চেকটা ক্যাশ হয়ে গেছে। কেন বলুন তো? কনফার্মেশন লেটারটা সঙ্গে আছে না বাড়িতে? আচ্ছা, কেন বলুন তো? না, আমার এক বন্ধু আজই দীঘা যাচ্ছে, ওই ট্যুরিস্ট লজেই উঠবে। আপনি ওদের ওই কনফার্মেশন লেটারটা দিন দেখি, আমি ক্যান্সেল করিয়ে আনবো। ভদ্রলোক মানিব্যাগ হাতড়ে চিঠিখানা বার করতে করতে বললেন, এত দেরিতে কি টাকা ফেরত দেবে? হ্যাঁ হ্যাঁ দেবে, আমার বন্ধুটি পুলিশ অফিসার। টাকাটা কলকাতায় আমার কাছ থেকে নিয়ে নেবেন আপনি। আইনে যদি প্রভিশন নাও থাকে তবু ওরা রিফান্ড দেবে, আমার পুলিশ অফিসার বন্ধুকে খুশি করতে। মুখার্জি সাহেব খুশি হলেন মনে মনে, বললেন, হ্যাঁ দেখুন তাহলে চেষ্টা করে, সুযোগ যখন হয়ে গেল। হ্যাঁ, সুযোগ যখন হয়ে গেল হাতছাড়া করবেন কেন? গাড়িতে উঠিয়ে দিল ভদ্রলোককে, বললে, খুব টিপটাপ কন্ডিশনে রেখেছেন তো গাড়িটা? হ্যাঁ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তো, নিজেই টুকটাক মেরামতি করি। ডক্টর মুখার্জি বিদায় নিয়ে রওনা হয়ে গেলেন। কুণাল পকেট থেকে ডায়েরিটা বের করে শুধু লিখল WBF 5345। এবার সে চলল শহরের দিকে। কি করবে কি করবে না এখনো স্থির করে উঠতে পারেনি, কিন্তু ওর ষষ্ঠ ইন্দ্রিয় বলে দিচ্ছিল দীঘাতে চরম একটা কিছু ঘটে যেতে পারে। সে কোনো রকম এভিডেন্স রাখবে না তার দীঘায় রাত্রিবাসের।
নিয়তি যদি মানো তাহলে সেরকমই একটা ইঙ্গিত দিচ্ছে ওকে। না হলে ভদ্রলোক কেন তার ভিজিটিং কার্ডটা আর ট্যুরিস্ট লজের কনফার্মেশন লেটারটা ওকে হস্তান্তরিত করে যাবেন? খাতা কলমে সে রাতটা খড়গপুরে আছে। খড়গপুরের কোনো একটা হোটেলে উঠতে হবে স্বনামে। রেলওয়ে ক্রসিংটা পার হয়ে কিছু দূর আসতেই নজরে পড়ল একটা ছোট সাইনবোর্ডের দোকান। একটা বুড়ো মতো লোক বসে কি যেন লিখছে। কুণাল গাড়িটা পার্ক করে নেমে আসে গাড়ি থেকে। গেঞ্জি পরা বুড়ো মতো লোকটা তার চশমাটা কপালে তুলে প্রশ্ন করে, কি চাই স্যার? দুটো সাইনবোর্ড লেখাবো। এই ধরুন 14 ইঞ্চি বাই 6 ইঞ্চি, কালো রঙের ওপর সাদা হরফে। কত পড়বে আর কতক্ষণ লাগবে? দোকানে প্রথম প্রশ্নটার জবাব দিল শুধু, বোর্ড দুটোর দাম ওই 5-10 টাকা, আর লেখার খরচটা কইতে পারছি না। কি লেখাবেন কন? অক্ষর পিছু দাম। একটায় এন্ট্রান্স, একটায় এক্সিট। দোকানি কান থেকে বেটে পেন্সিলটা হাতে তুলে নেয়। একখণ্ড কাগজ হাতে নিয়ে চশমাটাকে সস্থানে ফিরিয়ে আনে। বলে, ইঞ্জিরি বানানটা বলেন দেহি স্যার। কুণাল ইংরেজি শব্দ দুটি ধীরে ধীরে বানান করল। দোকানে জানতে চায়, সবই ইঞ্জিরি বড় হরফ? হ্যাঁ। বোর্ডের দাম 10 টাকা, আর লেখার মজুরি 12 শিকে, এগুনে 13 টাকা। কুণাল হিপ পকেট থেকে মানি ব্যাগ বার করে। 13 টাকা হাতে নিয়ে বলে, কতক্ষণ লাগবে লিখতে? দোকানি টাকাটা নিল না, জবাবও দিল না। দুখানি টিনের পাত বার করে দেখায়। বললে, চলবে? ওর চেয়ে একটু বড় হলে ভালো হতো। ঠিক আছে, ওতেই হবে। তৈরি বোর্ড যখন রয়েছে আর কালো রং করাও আছে। দোকানি ময়লা ন্যাকড়া দিয়ে বোর্ড মুছতে মুছতে বলে, এগুলান তৈরি থাহে। মোটর গাড়ির নম্বর প্লেট, প্রাইভেট গাড়িতে কালো প্লেটে সাদায় লেখা হয় তো। আপনি ঘন্টাখানেক পরে এসে নিয়ে যাবেন। 1 ঘন্টা এইটুকু লিখতে? তা হইব না, 12টা হরফ। 4 মিনিট করে ধরলেও। তা থেকে এক কাজ করেন না স্যার, প্রবেশ আর প্রস্থান লিখিয়ে নিন, অক্ষর অনেক কম হবে। কথাটা তুমি মন্দ বলনি, কিন্তু কলেজে সবাই তো বাংলা জানে না। বরং তুমি এক কাজ করো, 1 কৌটো সাদা রং আর সরু একটা তুলি দাও। আমি কলেজের ছেলেদের দিয়ে লিখিয়ে নেব। 1 ঘন্টা দেরি করা চলবে না। দোকানি রাজি হলো। ছোট একটা কৌটো সাদা সিনথেটিক এনামেল রং আর তুলি এনে দিল। বললে, 12 টাকা। কুণাল বললে, তাহলে হলেও গিয়ে 25 টাকা। 13 আর 12 ধরো। গাড়িটা রওনা হয়ে যাবার পর দোকানি আপন মনে হাসল। সে বুঝে নিয়েছে তার খদ্দের ওই আইআইটির এলোভুলো অধ্যাপক, হয়তো আঁক কষায়। না হলে এমন সহজ অঙ্কটাও মুখে মুখে কষতে পারল না। 13 টাকা হইছিল কেমনে? তার ভিতরেই 3 টাকার লিখার খরচ আছিল না। এরাই অঙ্ক শেখান পোলাপানদের। 3 তলার সিঙ্গেল বেডের রুমটা পছন্দ হলো কুণালের। ম্যানেজার অবশ্য প্রথমেই বলেছিল, আমাদের কিন্তু গ্যারেজ স্পেস নেই স্যার। গাড়িটা, কুণাল বলেছিল, গাড়িটা কোনো সমস্যা নয়, ওটা সন্ধ্যাবেলাতেই ফেরত দিয়ে আসবো। আমি একাই থাকবো, গাড়ির জন্য চিন্তা নেই। শনি রবি 2 দিন। অগ্রিম টাকাটা মিটিয়ে ম্যানেজার ওকে চাবিটা হস্তান্তরিত করেছিল। রুম 321, অর্থাৎ 3 তলায় 21 নম্বর ঘর। পেজ বয় ওর সুটকেসটা পৌঁছে দিল ঘরে। কুণাল বললে, কি নাম হে তোমার? আগে বিদ্যাধর। চিল্ড বিয়ার এনে দিতে পারবে? কল্যাণী ব্রুয়ারিস। দিন স্যার, 18 টাকা। স্ন্যাক্স চাই কিছু? হ্যাঁ, স্ন্যাক্স নয়, প্যাকেট লাঞ্চ। তন্দুরি চিকেন যদি পাও, আর নান রুটি, স্যালাড। আর শোনো, এখানে কোন সিনেমা হলে কি বই হচ্ছে জেনে এসে বলতে পারবে? স্যার, আমার সব জানা আছে। খড়গপুর শহরের 3-4টে খানদানি সিনেমা হলে সে সন্ধ্যায় কি কি ছবি দেখানো হচ্ছে গড় গড় করে সে আউড়ে গেল। সব সিনেমার মধ্যে একটাই কুণালের দেখা। সেই সিনেমার একটি সান্ধ্য টিকিট কিনে আনার ফরমায়েশ করল। ড্রেস সার্কেল। বিদ্যাধর বিদায় হতেই ও দরজাটা বন্ধ করে দিল। সুটকেস খুলে বার করল সেই কালো রঙের বোর্ড দুটো। বসল রং তুলে নিয়ে। দোকানি বলেছিল 1 ঘন্টা, ওর লাগলো 17 মিনিট, তাও ফ্রি হ্যান্ডে।
অবশ্য ও এন্ট্রান্স এক্সিট লেখেনি, দুটো বোর্ডে লিখল WBF 5345। তেরচা হয়ে যেখানে রোদ আসছিল ঘরে, সেখানে রোদে মেলে দিল বোর্ড দুটো। তারপর গেল স্নান করতে। ভোরবেলা কলকাতা থেকে রওনা হবার সময় স্নানটা সারা হয়নি। স্নান আনতে সাফারি স্যুটটা ভাঁজ করে তুলে রাখল সুটকেসে। পোশাকটা বড় নজর কাড়ে। পরল নস্যি রঙের একটা প্যান্ট আর বিস্কিট রঙের টেরিকট বুশ শার্ট। অ্যাটাচি কেসটা বর্তমানে শূন্যগর্ভ। তাতে এনেছিল সাইক্লোস্টাইলড রিপোর্ট এক গোছা। তাতেই ভরে নিল এক রাতের মতো চেঞ্জ, পায়জামা, পাঞ্জাবি, গেঞ্জি, ড্রয়ার আর হুইস্কির বোতলটা। টুথব্রাশ, টুথপেস্ট, শেভিং সেট সাজিয়ে রাখল বাথরুমে। ছাড়া গেঞ্জিটাও। দীঘা যাবার পথে বা সেখানে পৌঁছে এগুলো আর এক সেট কিনে নিতে হবে। সাবধানের মান নেই। কাল সকালে রুম সার্ভিসের বেয়ারা বা জমাদার হয়তো ডুপ্লিকেট চাবি দিয়ে ঘর খুলে সাফা করতে আসবে। ওগুলো ছড়ানো না থাকলে ভালো দেখাবে না। সুটকেসটা রেখে দিল গুডস র্যাকে। একটু পরেই বিদ্যাধর পৌঁছে দিল খাবার আর বিয়ার। বলা বাহুল্য, দরজা খোলার আগে কুণাল রোদে মেলা বোর্ড দুটিকে দৃষ্টির আড়াল করে রেখেছিল। বিদ্যাধর ড্রেস সার্কেলের টিকিটও এনেছে একখানা। কুণাল হিসেব বুঝে নিয়ে ওকে বকশিস দিল। টিপসের অঙ্কটা খুব বেশিও নয়, খুব কমও নয়। বেশি হলে ছোকরা বারবার ঘুরঘুর করে দেখতে আসবে সাহেব ঘরে আছেন কিনা, আরও কিছু সেবা করা যায় কিনা। কম হলে প্রয়োজনে তাকে দিয়ে আর কাজ করানো যাবে না। বিদ্যাধর নিষ্ক্রান্ত হতেই ও বোর্ড দুটো আবার পেতে দিল রোদে। সিনেমা টিকিটের অর্ধেকটা পুড়িয়ে ছাই করল, ছাইটা ফেলে দিল অ্যাশট্রেতে। যে অংশটা দর্শকের কাছে থাকবার কথা সেটা সযত্নে ভাঁজ করে রেখে দিল মানিব্যাগে। একটা এভিডেন্স। রাতটা সে খড়গপুরেই কাটিয়েছে। ঘড়িটা একবার দেখল, 11:15-12টার মধ্যেই রওনা হতে চায় সে। 45 মিনিটের ভিতর খেতে খেতে আর বিয়ারের বোতলটা শূন্যগর্ভ করতে করতে পুরো পরিকল্পনাটা ছকে ফেলা চাই। অবশ্য খড়গপুর দীঘা ড্রাইভ করতে করতে ভাববার অনেক সময় পাবে অরুকে সে কী প্রস্তাব দেবে, আর গোয়ার গোবিন্দের মতো মেয়েটা যদি অস্বীকার করে তাহলে কিভাবে পথের কাঁটাকে সে সরিয়ে দেবে। কুণাল চক্রবর্তী হলেও হতে পারত কন্যা দায়গ্রস্তদের সপ্তম স্বর্গ। মেদবর্জিত দীর্ঘকান্তি, টকটকে গায়ের রং, শুকোচঞ্চু নাসা, অল্প তামাটে চুল ও গোঁফ, ঠোঁট দুটি একটু পুরু, খেলাধুলায় চৌখস, শীতে মিডিয়াম পেস বোলার, বর্ষায় লেফট আউট, দুর্দান্ত স্বাস্থ্য, পড়াশোনাতেও খুব ভালো। মাধ্যমিকে 3টে লেটার, হায়ার সেকেন্ডারিতে 2টো, জয়েন্ট এন্ট্রান্সে একেবারেই চান্স। মেশোর ইচ্ছে ছিল ও ইঞ্জিনিয়ারিং পড়ুক, ও নিয়েছিল আর্কিটেকচার। সসম্মানে পাশ করে বেরিয়েছে খড়গপুর IIT থেকে। বর্তমানে চৌধুরী চক্রবর্তী অ্যান্ড অ্যাসোসিয়েটসের জুনিয়র পার্টনার। বাবা মায়ের একমাত্র সন্তান। মাকে অবশ্য হারিয়েছে শৈশবেই, তারই রূপ পেয়েছে কুণাল। বাবা ছিলেন MES-এর একজন প্রথম শ্রেণীর ঠিকাদার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলে আসাম কোহিমা অঞ্চলে যে অর্থ উপার্জন করেছিলেন তাতে যুদ্ধান্তে তিনি অনায়াসেই অবসর নিতে পারতেন। কিন্তু তিনি ছিলেন কাজ পাগল মানুষ। তাছাড়া কী একটা কেন্দ্রাতিক প্রেরণায় তিনি আজীবন বাইরে বাইরেই কাটিয়েছেন। ক্রমাগত দেশ থেকে দেশান্তরে ঘুরে বেরিয়েছেন, বিশেষত স্ত্রী বিয়োগের পর। মাতৃহীন কুণাল মানুষ হয়েছে মাসির কাছে, আদরে গোবরে। এমন সর্বগুণান্বিত পাত্রের একটিই ছিল দোষ, মারাত্মক দোষ, প্রায় কিশোর পর্যায় থেকেই। বাপের সঙ্গে সম্পর্ক নেই, মেশো টের পেতেন, শাসন করবার চেষ্টাও করতেন, কিন্তু স্নেহশীলা মাসিমার ছত্রছায়ায় চরিত্রগত দোষটা ক্রমশ বৃদ্ধি পেয়ে গেছে। নেশা ভাঙ যেটুকু করত সেটা ধর্তব্যের মধ্যে নয়। সিগারেট খেতে শুরু করেছিল স্কুল জীবনে, হায়ার সেকেন্ডারি পর্যায়ে মদ। ড্রাগের নেশা করে দেখেছে, কিন্তু ড্রাগ অ্যাডিক্ট হয়ে পড়েনি। ওর নেশা একটাই, নারী মাংস। ঈশ্বরের আশীর্বাদ, দেবদুর্লভকান্তি রূপ ওর কাছে শুধু অভিশাপ। মেশো শেষ পর্যন্ত হতাশ হয়েছিলেন। কর্তব্যবোধে ভাইরা ভাইকে সব কিছুই জানিয়েছিলেন, কিন্তু মাসির অত্যাধিক আদরে এই প্রবৃত্তিটাকে নিবৃত্ত করতে পারেননি। মেশো চেয়েছিলেন
ওর সকাল সকাল বিয়ে দিতে। তাতে শুধু কুণাল নয়, তার বাপেরও আপত্তি। তিনি বলতেন, আমাদের পারিবারিক সমস্যাটার মধ্যে অহেতুক একটা পরের ঘরের মেয়েকে জড়ানো ঠিক নয়। কুণাল মেশোর নজর এড়াতেই বরাবরই হস্টেল থেকে পড়াশোনা করেছে। সপ্তাহান্তে শনি রবি কাটিয়ে যেত মাসির কাছে। ক্রমশই সে হয়ে পড়েছিল বেপরোয়া, বাঁধন ছেঁড়া। পড়াশোনাও যেমন করত, তেমনি ক্রমাগত গিলত রগরগে বিলাতি যৌন উপন্যাস। কয়েকটি সহকর্মীর সঙ্গে যোগাযোগ রেখে মাঝে মাঝে দেখত ব্লু ফিল্ম। কখনো বা তামাম রাত মদের বন্যা বয়ে যেত সেই সব রাতে। কিন্তু একটা আশ্চর্য সংযমও ছিল ওর মধ্যে, যা ছিল না ওর ইয়ার বন্ধুদের। পেশাদার রূপোপজীবনীদের সংস্পর্শেও ভিড়ত না আদেও। তা সে যতই খানদানি ব্যবস্থা হোক, যতই গ্ল্যামারাস মেয়ে হোক, ওর মন্ত্র ছিল, রূপায় তোমায় ভোলাবো না, রূপে রঙ্গে ভোলাবো। সেটা বুঝতে পেরেছিল ওর ইয়ার দোস্তরাও। তাই ভুলেও ওই আগুনের ফুলকিটাকে কেউ বাড়িয়ে নিয়ে যেত না। আড়াল করে রাখত দিদি, বোন, বৌদিদের কাছ থেকে। তাদের ধারণা কুণাল সম্মোহন বিদ্যার অধিকারী, রাশিয়ান রাসপুটিনের মতো। কুণালের আদর্শ হচ্ছে সেই দিল্লির আজব বাদশাহ। বোধহয় স্যার যদুনাথের লেটার মোঘলসে পড়েছিল তার কথা। বাদশাহ হারেম পোষার ঝামেলা সহ্য করেননি। বেগম অথবা উপপত্নীদের কে রোজ রোজ খাওয়াবে, পড়াবে? হুকুম দিয়েছিলেন, যেমন করেই হোক তার শয্যার সঙ্গিনী হিসেবে নতুন এক যৌবনবতীকে প্রতি সন্ধ্যায় উপস্থিত করতে হবে। পেশাদার রূপোপজীবনী হলে চলবে না। অনুরা সধবা বিধবা যাই হোক, ভদ্র ঘরের মেয়ে হতে হবে তাকে। রাত্রি প্রভাতে নগদ বিদায়সহ তাকে তার সংসারে ফেরত পাঠাতে হবে। তবে তার পূর্বে মেয়েটির বুকে একটি বিশেষ উল্কি চিহ্ন এঁকে দিতে হবে। সেটা কেন? বারে ভুলে যদি একই নারী বাদশার শয্যায় দুরাতে শুতে আসে? এক নারী নিয়ে এই স্বল্পমেয়াদী বাদশাহী জীবনের দুটি রাত্রে কি কাটানো যায়? ভূমৈব সুখম। শোনা যায় বাদশার এই বাসনা চরিতার্থ হয়নি, কারণ সমস্ত সাবধানতা সত্ত্বেও গদিয়ে আসীন হবার অনতিকাল পরেই রতিজ রোগে বাদশাহ ফৌত হন। কুণাল দিল্লির বাদশাহ নয়, নিত্য নতুন শয্যা সঙ্গিনী সে জোগাড় করতে পারেনি। তবে প্রখর স্মৃতিশক্তি সত্ত্বেও ও বোধহয় মনে করতে পারবে না সবকটি মেয়ের নাম যারা ওর সঙ্গে এক বিছানায় শুয়েছে। অনুরা সধবা বিধবা, মিলনান্তে আকণ্ঠ পান করে তা সে অমৃতই বলো অথবা গরল, সেই যৌবনবতীরা ফিরে গেছে যে যার সংসারে। না, তাদের কামনা বাসনার যুগ্ম জয়স্তম্ভের মাঝখানে কুণাল কোনো উল্কি চিহ্ন এঁকে দেয়নি। কিন্তু ওর দৃঢ় বিশ্বাস, সেই নাম হারানো মেয়ের দল বক্ষচর্মের গভীরে আজীবন বহে বেড়াবে ওই সুদুর্লভ কান্তি পুরুষটির ক্ষণিক সহবাসী স্মৃতি। দিব্যি চলছিল। ধাক্কা খেল একবারই, প্রচণ্ড ধাক্কা। ততদিনে ও আইআইটি থেকে ডিগ্রি নিয়ে বার হয়েছে, যোগ দিয়েছে চৌধুরী এন্টারপ্রাইজে। তখন সে জুনিয়র পার্টনার নয়, দয়ানন্দ চৌধুরী প্রাইভেট লিমিটেড আর্কিটেক্ট ফার্মের একজন অফিসার। প্রতিষ্ঠানটার নাম তখন ছিল ওই রকমই, দয়ানন্দ চৌধুরী ওর পিতৃবন্ধু। ছেলেটির প্রতি আকৃষ্ট হয়েছিলেন তিনি, সেটাই স্বাভাবিক। দয়ানন্দের দুটি মেয়ে, ছেলে নেই। বড় মেয়েটি মার্কিন মুলুকে সংসার করছে, ছোটটিকে নিজের কাছেই রাখতে চেয়েছিলেন। কুণাল যে একটা মাকাল ফল এটা তখনও টের পাননি। তাকে গ্রহণ করেছিলেন নিজের প্রতিষ্ঠানে। মনে মনে এই আশা ছিল, চৌধুরী এন্টারপ্রাইজ কালে হয়ে পড়বে চৌধুরী চক্রবর্তী অ্যান্ড অ্যাসোসিয়েটস। দয়ানন্দের সে ইচ্ছা পূরণ হয়েছে, কিন্তু যে অন্তিম ইচ্ছার ওটা প্রথম ধাপ, সেটি এখনও চরিতার্থ হয়নি। বাপের মনেগত ইচ্ছাটা যে বুঝবে না, এত বড় নির্বোধ নয় রাখা। কনভেন্ট লালিতা অলোকপ্রাপ্তা সে। কুণালদাকে সে ছোটবেলা থেকে চেনে, বদনামও শুনেছে অনেক। কুণালের বাবা প্রমথেশ চক্রবর্তী ওর পিতৃবন্ধু, মাঝে মাঝে যাতায়াত করতেন। সঙ্গে আসত ওই আগুন বরণ ছেলেটা, সম্মোহিত করার চেষ্টাও করত, কিন্তু রাকা পাত্তা দেয়নি। ওর নামে কিছু উড়ো কথা শুনেছিল বলেই সংযত হয়েছিল সে। যদিও দারুণ একটা আকর্ষণ অনুভব করত সে দেহে মনে, তবু সতর্ক থাকত।
কোনো ক্রমেই যেন নির্জন সাক্ষাৎ না হয়। হয়তো তখন ও নিজেকে সংযত করতে পারবে না, এমন একটা আশঙ্কা ছিল। রাকা বুদ্ধিমতী, সে জানত উপেক্ষাই এইসব ক্ষেত্রে সবচেয়ে বড় জাতের হাতিয়ার। ঘটনাচক্রে ওই ছেলেটাই চাকরি নিল তার বাবার কোম্পানিতে, কিন্তু সে তো অফিসে। ছুতোনাতায় কুণাল আসতে শুরু করলো ওদের বাড়িতেও। রাকা অতি সতর্কভাবে সৌজন্য রক্ষা করে চলত। আয়া বা চাকরকে সঙ্গে না নিয়ে দেখা করতো না। কুণাল দু একবার নানান রকম টোপ ফেলে দেখেছে, সিনেমার টিকিট, গ্রুপ থিয়েটার বা গানের জলসা। ঘটনাচক্রে প্রতিবারই দেখা গেছে সেই বিশেষ সন্ধ্যায় রাকার অন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট আছে, হয় কোনো বন্ধুর বাড়িতে যাওয়া অথবা পড়াশুনোর অজুহাত। রাকাও যাদবপুরে আর্কিটেকচার নিয়ে পড়ছে। দয়ানন্দ চৌধুরীর পরিকল্পনা দীর্ঘমেয়াদী। ছেলে নেই, বড় মেয়েটি মার্কিন মুলুকে, তাই ছোটটিকে আর্কিটেক্ট করে তুলতে চান। তাহলে ভবিষ্যতে এই মেয়েই এই বৃহৎ যজ্ঞের কর্ণধার হতে পারবে, যখন বার্ধক্যের ভারে অশক্ত হয়ে পড়বেন দয়ানন্দ। কিন্তু মেয়ে চিরদিন নিজের ঘরে থাকে না, তাকে সংসার করতে যেতে হয়। স্বামী পুত্র সংসার না হলে মেয়েদের জীবন সার্থক হয় না, এমনই একটা ধারণা ছিল দয়ানন্দের। আর সেই জন্যই বন্ধুর ওই সুদর্শন পুত্রটির প্রতি তার নজর। তার মনোবাসনা চরিতার্থ হলে ওরা দুজনেই নিতে পারবে চৌধুরী চক্রবর্তী অ্যান্ড অ্যাসোসিয়েটসের দায়িত্ব। বাপ মেয়ের সম্পর্কটা খোলামেলা। ছেলে নেই, দুই মেয়েই তার নিকট বন্ধু, বিশেষত স্ত্রী বিয়োগের পরে। খোলাখুলি প্রশ্ন করতেন, কুণাল ছেলেটাকে তোর কেমন লাগে রে মামনি? রাকা বলতো, ওর সম্বন্ধে নানান কথা শুনি, সত্যি মিথ্যে জানি না। হ্যাঁ, আমারও কানে আসে, তবে বিশ্বাস হয় না। যারা ওকে হিংসে করে তারাই হয়তো রটায়। হতে পারে, আবার নাও হতে পারে। তবে ব্যস্ত হবার কি আছে? আমার পরীক্ষাটা মিটে যাক, তুমিও ততদিনে ওকে ভালো করে স্টাডি করে নাও। কিন্তু ততদিনে যদিও অন্য কোথাও। তাহলেও আমরা জলে পড়ব না বাবা। এইভাবেই চলছিল প্রথমটায়। দয়ানন্দ কথা প্রসঙ্গে প্রমথেশের কাছে প্রস্তাবটা পেরেছিলেন। তিনি সোজা কথার মানুষ, বলেছিলেন, দয়া, তুমি আমার বাল্যবন্ধু, রেখে ঢেকে তোমাকে কিছু বলবো না। তোমার মেয়েকে পুত্রবধূ করতে পারলে আমি খুবই আনন্দিত হব। কিন্তু কুণালকে যেমন ভালোবাসি, রাকাকেও ঠিক তেমনই ভালোবাসি আমি। তাই খোলাখুলিই বলবো ভাই, তাড়াহুড়ো করাটা কোনো কাজের কথা নয়। রাকা পরীক্ষাটা দিক, তুমিও কুণালকে ভালোভাবে বাজিয়ে নাও। বছরখানেক পরেই না হয় প্রস্তাবটা তুলো। দয়ানন্দ বলেন, তার মানে ওর নামে যেসব কথা শুনি, প্রত্যক্ষ জ্ঞানে আমি কিছু জানি না, বাইরে বাইরেই তো থাকি আমি। ওর মেশো একরকম বলে আর মাসি বলে অন্যরকম। সে তো তোমার ফার্মেই জয়েন করেছে, তুমি নিজেই যাচাই করে দেখো না কেন? প্রথম মাস ছয়েক এইভাবেই কাটল। কিন্তু ততদিনে রাকার পরিবর্তন হয়েছে। ওই আগুন বরণ ছেলেটা তিল তিল করে অধিকার করে বসেছে তার কুমারী মন। কিন্তু সে সাবধানী, মনটাই ওর বাঁধন মানেনি, দেহটাকে সংযত রেখেছে প্রাণপণে। একদিন কুণালের প্রস্তাবে সে সরাসরি বলেই বসল, আমাকে সঙ্গে নিয়ে সিনেমা দেখার এত আগ্রহ কেন তোমার? সেটা কি বোঝো না? না, বুঝি না। শুনেছি তোমার অনেক বান্ধবী, আজ একে কাল ওকে নিয়ে তুমি ডেটিং করো। কথাটা কি ভুল শুনেছি বলতে চাও? কুণাল মুখ নিচু করে অপেক্ষা করল কিছুক্ষণ, তারপর বলল, না, ভুল শোনোনি। কিন্তু কি জানো রাকা, মনে হচ্ছে নোঙর ফেলার সময় এসে গেছে এতদিনে। এই বন্দরই? মনের মধ্যে তো সেরকমই একটা নির্দেশ পাচ্ছি আজকাল। কতদিন এরকম নির্দেশটা স্থায়ী হবে? আই মিন, কতদিন পরে আবার মনে হবে যে বন্দরের কাল হলো শেষ? সঙ্গে সঙ্গেই জবাব দেয়নি, ভেবে নিয়ে বলেছিল, অনেক মিছে কথা বলেছি জীবনে, কিন্তু আজ বলবো না। তুমি ঠিকই বলেছ রাকা, আমার মধ্যে একটা ঘূর্ণি আছে। নেতি নেতির পথ আমার। কথাটা সত্যি, অনেক মেয়ের সঙ্গে আমার ঘনিষ্ঠ আলাপ হয়েছে, কিন্তু কি জানি কোথায় একটা বাধা অনুভব করেছি। আমার মনে হয়েছে ওরা আমার মন ভরিয়ে দিতে পারবে না। আমার নিজের মনকে আমি
আজও জানি না। দুটো কথা বলতে পারি, আমার সঙ্গে যদি মেলামেশা করো তাহলে কথা দিচ্ছি ইচ্ছার বিরুদ্ধে তোমাকে কোনোদিন স্পর্শ করব না। আর 2 নম্বর কথা এই যে, যদি মনে করো আমার এই বোহেমিয়ান বৃত্তিটা তুমি নিবৃত্ত করতে পারবে না, তাহলে আমার সঙ্গে তোমার ভাগ্যকে জড়িও না। এই শর্তে কি তুমি আমাকে বন্ধু বলে স্বীকার করে নেবে? রাকার করুণা হয়েছিল ওর অকপট স্বীকারোক্তিতে। তারপরে দুজনেই দুজনের ঘনিষ্ঠ হয়ে উঠেছিল। কুণাল যে কোনো কারণেই হোক কঠোরভাবে তার প্রথম প্রতিশ্রুতি রক্ষা করে চলেছিল। হয়তো আশা করেছিল এই বন্দরে নোঙর ফেললে তাকে আর ভেসে ভেসে বেড়াতে হবে না, অথবা কে জানে, অন্তত কুণাল নিজে আজও জানে না ওর এই সংযম একটা নতুন ট্যাকটিক্স কিনা। এক এক মাছের এক এক টোপ। এই মেয়েটিকে রূপ বা রূপায় ভোলানো যাবে না, তার জন্য চাই অন্য জাতের টোপ। হয়তো যে রাত্রে ওই বাপের আদুরে দুলালি ধরা দেবে ওর বাহুবন্ধে, সব লাজ লজ্জা বিসর্জন দিয়ে আত্মসমর্পণ করবে, সেদিনই মোহভঙ্গ হবে কুণালের। পর মুহূর্তেই সে ছুটবে নতুন বন্দরের দিকে। একদিন দুজনেই জানালো দয়ানন্দকে, দয়ানন্দ জানালেন প্রমথেশকে। একটা শুভ দিনের প্রত্যাশায় বাড়িটা যেন উন্মনা হয়ে উঠল। ঠিক সেই সময়েই নেমে এলো বজ্র। মিনিবাসের জানলায় মাথা রেখে আজ ওর মনে পড়ে যাচ্ছে অনেক অনেক দিনের পুরনো কথা। বাবাকে ওর মনে পড়ে না, আবছা মনে পড়ে মাকে। মামার সংসারে মানুষ, দুর্গাপুরে মামার বৃহৎ সংসার, নানান কারবার, ধানি জমি ভাগে চাষ করান, রাইস মিল আছে একটা, আর তাছাড়া ট্রান্সপোর্টের বিজনেস। প্রকাণ্ড বড় বাড়ি আর্যভট্ট রোডে। 4 ছেলে, মেয়ে নেই। মা হারা বন্ধি শৈশব থেকেই ওর কাছে মানুষ হচ্ছে। মামাই তার বাবা, মামিই তার মা। ভালো ছাত্রী ছিল সে, আর ছিল মিষ্টি গানের গলা। দারুণ সুমিষ্ট শৈশব থেকেই। রেকর্ড শুনে শুনে গান তুলে ফেলত গলায়। মেয়ে নেই নিজের, মামা মামি ওকে যত্ন করে গান শিখিয়েছিলেন, গানের মাস্টার রেখে। তবলচির ব্যবস্থা অবশ্য করতে হয়নি, সে আয়োজন বাড়িতেই ছিল। মামাতো ভাইদের চোখের মণি। শৈশবে কৈশোরে সে বুঝতেই পারেনি যে সে পিতৃমাতৃহীনা এক অনাথা। শ্যামল মাইতি ওর নদা। সম্পর্কে শ্যামল দাদা হয় না নিশ্চয়ই, কিন্তু সম্পর্ক কি শুধু রক্তের? সম্পর্ক যে অনুরক্তেরও। মামার শালার সঙ্গে ভাই বোনের সম্পর্কটাও তেমনই গড়ে উঠেছিল অনুর। শ্যামল থাকত দিদির সংসারে ছেলেবেলা থেকেই। দীনবন্ধু জানা হচ্ছেন শ্যামলের ভগ্নিপতি। শ্বশুর শাশুড়ি স্বর্গে গেলে নাবালক অবস্থা থেকেই শ্যামলকে ছেলের মতো মানুষ করেছেন। শ্যামলের দুর্দান্ত সাহস, প্রখর সাংসারিক বুদ্ধি, বিচক্ষণ, ভালো ড্রাইভিং জানে, পারে তবলা বাজাতেও। কিন্তু হলে কি হবে, পড়াশোনায় অষ্টরম্ভা। এমনিতেই বইটই পড়ে, বাংলা ইংরেজি দুজাতেরই, কিন্তু স্কুলের বই সে ছোঁবে না। বকে মেরে কিছুতেই ওকে শায়েস্তা করা যায়নি। ক্রমে দীনবন্ধু হতাশ হয়ে স্কুল থেকে ওর নাম কাটিয়ে আনতে বাধ্য হলেন। স্কুলের চৌহদ্দি থেকে মুক্তি পেয়েই শ্যামল অন্য মানুষ হয়ে ওঠে। দীনবন্ধুর সঙ্গে ছায়ার মতো ঘোরে। এতদিনে দীনবন্ধু রাজনীতিতে নেমেছেন, ইলেকশনে নমিনেশন পেয়েছেন। তখনই দেখা গেল শ্যামলের কৃতিত্ব। অচিরে সে হয়ে উঠল দীনবন্ধুর দক্ষিণ হস্ত, ক্যাডার দলের দলপতি। দীনবন্ধু ড্রাইভার কাম বডিগার্ড। আজ না হয় তার মাজায় বাঁধা থাকে সার্ভিস রিভলভার, কিন্তু পুলিশে চাকরি নেবার অনেক আগে থেকেই ওর পকেটে ওই যন্ত্রটা থাকত। মামার নিরাপত্তা বিধানে নির্জনে প্র্যাকটিস করে করে তার টিপও হয়েছিল নির্ভুল। সেটা জানতে পেরে দীনবন্ধু তার রিভলভারের কেরিয়ার লাইসেন্সও বার করে এনেছিলেন শ্যামলের নামে। সে আমলে দীনবন্ধু পার্টি ইন পাওয়ারের দলে, অসুবিধে হয়নি কিছু। দীনবন্ধু সুপারিশের পুলিশ বিভাগে সামান্য কনস্টেবল হিসেবে ঢুকেছিল। উপায় কি? নন ম্যাট্রিক শ্যালকটির জন্য আর কি করতে পারতেন তিনি? শ্যামলের প্রথমটা আপত্তি ছিল, কিন্তু জামাইবাবুর যুক্তিটাকে সে ফেলে দিতে পারেনি। দীনবন্ধু বলেছিলেন, দেখ শ্যামল, রাজনৈতিক নেতাদের রবরবাব পদ্মপত্রে জল। আজ আছে কাল নেই। তুই আমার চেয়ে 20 বছরের ছোট। এখন ক্ষমতায় আছি, তোর একটা হিল্লে করে দিয়ে যাই।
পুলিশ কনস্টেবল কথাটা শুনতে খারাপ, কিন্তু বিদেশে তা নয়, জানলি? ও দেশে কামার, ছুতোর, প্লাম্বার সবারই সামাজিক মর্যাদা আছে। এদেশেও ক্রমে তাই হবে। আর তাছাড়া তোর হিম্মত থাকলে একদিন সাব ইন্সপেক্টর হবি, ক্রমে থানার বড়বাবু, ভাগ্যে থাকলে গেজেটেড অফিসারও। তুমি ভুলে যাচ্ছ দিনুদা, আমি নন ম্যাট্রিক। সো হোয়াট, রবীন্দ্রনাথও নন ম্যাট্রিক। নিজের হিম্মত থাকা চাই। শ্যামল শেষ পর্যন্ত রাজি হয়েছিল। হিম্মত একটা পাগলা ঘোড়া। তার পিঠে সওয়ার হয়ে শাহাবাদ জেলার সামান্য সুবেদার ফরিদ খাঁ একদিন হয়ে পড়েছিলেন তামাম হিন্দুস্থানের শাহেনশাহ, শের খাঁ, মুঘল বাদশাহদের মাঝখানে পাঠান সুলতান। শ্যামল জানত তার জামাইবাবুর ওই ভাগ্নিটি অনেক অনেক উঁচু মহলের বাসিন্দা। ওর নিজের লেখাপড়া হলো না, আর ওরু টপাটপ ডিঙিয়ে যাচ্ছে পরীক্ষার হার্ডেল। তাতে গর্বে বুক ফুলে ওঠে শ্যামলের। ওরু দুর্গাপুরের কোনো জলসায় গান গাইতে গেলে ডেকে নেয় তার নদাকে। ডগি তবলা নিয়ে শ্যামল ড্রাইভ করে নিয়ে যায়, নিরাপদে ফিরিয়েও আনে বাড়িতে। সামনে পরীক্ষা টরীক্ষা না থাকলে ওরু রেওয়াজ করতে বসে। শ্যামলকে তখন বসতে হয় ওর সামনে ডুগি তবলা নিয়ে। এজন্য আর 4 ভাইয়ের চেয়ে নদার সঙ্গে ওর ঘনিষ্ঠতা বেশি। তাছাড়া এটা ওটা দরকার হলে সে অনায়াসে তার নদার কাছেই আবদারটা জানায়। শ্যামল মাইতি যে ওকে একটু অন্য দৃষ্টিতে দেখে, এটা কোনোদিনই টের পায়নি বোকা মেয়েটা। বর্দা, শেষদা, মেজদা আর ছোড়দার সঙ্গে ওর নদাকে সে আলাদা করে দেখত না। তবে ওই যেহেতু নদা ওর সঙ্গে সঙ্গত করে, জলসায় নিয়ে যায়, তার নিরাপত্তা বিধানে সর্বদাই সে প্রস্তুত, তাই তাকে একটু নেক নজরে দেখে। তার সাথেই ঘনিষ্ঠতা বেশি। অন্তরের কথা যেন শুধু তাকেই বলা যায়। আর শুধু সেজন্যই চরম বিপদের সম্মুখীন হয়ে নদাকেই লিখেছিল চিঠিটা। স্কুলের গণ্ডি পার হয়ে ও তখন কলকাতায় চলে এসেছে। থাকে কলকাতায় একটা হস্টেলে। সেখান থেকেই নদাকে লিখেছিল গোপন চিঠিটা, তার পুলিশ স্টেশনের ঠিকানায়। মামা, মামি, বড় বৌদি বা মামাতো ভাইদের কারোর কথা ওর মনে পড়েনি। শ্যামল ততদিনে ইন্সপেক্টর। হিম্মতের পিঠে সওয়ার হয়ে ওই নন ম্যাট্রিক কনস্টেবল পর পর হার্ডেলগুলি পার হয়েছে। কনস্টেবল থেকে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ক্রমে ইন্সপেক্টর। তখন সে দুর্গাপুরে পোস্টেড। চিঠি পেয়ে তৎক্ষণাৎ কলকাতায় ছুটে এসেছিল শ্যামল। দেখা করেছিল অরুন্ধতির সঙ্গে হস্টেলে। কি হয়েছে রে অরু? কি বিপদ বাঁধিয়েছিস তুই? বলবো ক্ষণ, আগে একটু চাটা খা। হ্যাঁ রে নদা, মামাকে বলিসনি তো কিছু? পাগল, তুই তো বারণ করেছিলি চিঠিতে। কিন্তু বিপদটা কি জাতের? অরুন্ধতী এদিক ওদিক দেখে নিয়ে বললে, এখানে নয়, তুই একটু বস, আমি বড়দিকে বলে আসি তোর সঙ্গে একটু বাইরে যাচ্ছি। শ্যামল মাইতি হস্টেলের লেডি সুপারের পরিচিত, শুধু নামে নয়, ক্ষমতাশালী এমএলএ দীনবন্ধু জানার দক্ষিণ হস্ত পরিচয়। অনেকবারই সে অরুকে পৌঁছে দিয়ে গেছে বা ছুটিতে দুর্গাপুরে নিয়ে গেছে। তাছাড়া আজ সে পুলিশি পোশাকেই এসেছে। হস্টেল ছেড়ে বাইরে রাস্তায় নেমে বললে, খাবি কিছু? কোনো রেস্তোরাঁয় যাবি? না। কেন রে? ভূতের মুখে রাম নাম। মোগলাই পরোটা নয়, ফিশ কাটলেট নয়, 1 কাপ চা, নিদেন পক্ষে গোপাল জর্দা দেওয়া পানও খাবি না? তোর সবসময় এত খাই খাই কেন রে নদা? লেকের ধারে চল বরং, বেশ একটা নির্জন জায়গা মত দেখে বসবো। শ্যামল একটা ট্যাক্সি ডাকল। লেকের ধারে ওদের নির্জন জায়গা খুঁজে নিতে ওদের বেগ পেতে হয়নি। পুলিশের চাকরিতে এইটুকুই তো বাড়তি পাও না। ট্যাক্সিওয়ালা বলে না গাড়ি গ্যারেজে যাচ্ছে। আগে থেকে নির্জন জায়গা বেছে নিয়ে যেসব কপতি লেকের ধারে জোড়ায় জোড়ায় বসেছিল, তারা শত হস্তে দূরে সরে বসল। অরুন্ধতী সেই অস্ত সূর্য উদ্ভাসিত লেকের জলের দিকে তাকিয়ে মন খুলে সব কথা বলে ফেলেছিল তার নদাকে। ওর সেই কল্পলোকের রাজপুত্রের কথা। পক্ষীরাজের পিঠে চেপে যে আগুন বরণ রাজপুত্র এসেছে ওর কুমারী মনে সোনার কাঠি ছোঁয়াতে, কুণালের কথা। মানে বড় ভাইকে যতখানি বলা সম্ভবপর। শ্যামল এতক্ষণ নিশ্চুপ শুনে যাচ্ছিল। একটি ছেলে আর একটি মেয়ের প্রেমের গল্প। ঠিক
নৈর্ব্যক্তিক উদাসীনতায় শুনেছিল কিনা তা অরু সেদিন বুঝতে পারেনি। তার দীর্ঘ কাহিনী শেষ হলে সে শুধু জানতে চাইল, তোর সঙ্গে ওর প্রথম কোথায় আলাপ হলো? উফ, কি বললাম এতক্ষণ তাহলে? ইন্টার কলেজ মিউজিক কনফারেন্সে। শ্যামল এতক্ষণে টের পায় প্রেমের গল্পটা সে মন দিয়ে শোনেনি। এ তো বয় মিটস গার্লের মন গড়া গল্প নয়, এ তার অতি পরিচিত অতি স্নেহের পাত্রের প্রেম কথা। অরু যে একদিন পরের ঘর করতে যাবে, আর সেদিন যে ওকে মাজায় গামছা জড়িয়ে ফ্রাইড রাইস পরিবেশন করতে হবে, এটা তো জানাই ছিল। কিন্তু আজ তার মনটা এমন করছে কেন? সে মন দিয়ে সব কিছু শুনতে পারেনি কেন? মনঃসংযোগ হারিয়ে যাচ্ছে কেন বারে বারে? সামলে নিয়ে বললে, সব কথা খুলে বল দেখিনি আমাকে, কিছু রেখে ঢেকে বলিস না। বললাম তো এতক্ষণ। না, তুই অনেক কথা চেপে গেছিস। সব কথা খুলে বল। তুই যা বললি তাতে তো মনে হচ্ছে খুবই সুপাত্র। বলছিস দারুণ হ্যান্ডসাম দেখতে, আর্কিটেক্ট, ভালো চাকরি করে, বাপের একমাত্র সন্তান। তাহলে তোর বিপদটা কোথায়? সমস্যাটা কি? অরু একটা চোর কাঁটা চিবালক অনেকক্ষণ। সত্যি কথাটা বলতে পারল না। তা কি বলা যায় নিজের বড় ভাইকেও? তাই বললে, ওরা যে ব্রাহ্মণ, অসবর্ণ হয়ে যাচ্ছে না? ধুর পাগলি, দিনুদা তো AGWB এর সেই লোয়ার ডিভিশন ক্লার্ক নিহার বাড়ুজ্জে নয়? অসবর্ণ বিয়েতে আটকাবে কেন? AGWBর কোন ক্লার্কের কথা বলছিলি? ওফ, বাদ দে ফালতু কথা। দিনুদাকে আমি রাজি করাবো। তাছাড়া মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী। পাজিটা কি বলছে? পাজিটা? আরে আমার হবু বোনাইটা। তাকে বল না দিনুদার কাছে প্রস্তাবটা পারতে। বলবো কাকে? আজ মাস তিনেক সে না পাত্তা। না পাত্তা? তার মানে? অরুন্ধতী অসংকোচে জানিয়ে দিল, যে কারণেই হোক কুণাল আজ মাস তিনেক ওকে এড়িয়ে চলছে। চিঠি দিলে জবাব দেয় না, ফোন করলে ধরে না। শ্যামলের ভ্রুকুঞ্চন হল। বয়সে অরুর চেয়ে মাত্র 2 বছরের বড়, কিন্তু দুনিয়াদারির অনেক ঘাটেই অভিজ্ঞতা সঞ্চয় করেছে সে যথেষ্ট। এ জাতের ছেলের কীর্তিকাহিনীর কথা তার ভালো রকম জানা আছে। তবে এখনই সেই রূঢ় কথাটা অরুকে জানানোর প্রয়োজন নেই। ও বুঝবে না, ও একটা অবসেশনে ভুগছে, ঠিক সেই সুতোপার মতো। ওদের মোহভঙ্গ হতে সময় লাগে। ধাপে ধাপে ধীরে ধীরে সব কিছু করতে হবে। তাছাড়া হয়তো তার আশঙ্কা অমূলক, ছেলেটার অসুখ করেছে বা অ্যাক্সিডেন্ট হয়েছে। নাম ধাম, গাড়ির আর টেলিফোনের নম্বরগুলো সে লিখে নিল নোট বইতে। বললে, বেফিকার থাক, মন খারাপ করিস না, 7 দিনের মধ্যেই খবর পাবি। তাই পেয়েছিল সে। পরের সপ্তাহেই শ্যামল আবার এসে জানিয়ে গিয়েছিল তার তদন্তের ফলাফল। মাত্র 7 দিনের ভিতরেই শ্যামল বুঝে নিয়েছে অরু যে ছেলেটির প্রেমে পড়েছে সে শিশুপালের উপর দিয়ে যায়, একেবারে জরাসন্ধ। শিশুপালের কল্যাণেই অবশ্য শ্যামল নন ম্যাট্রিক হওয়া সত্ত্বেও পুলিশ ইন্সপেক্টর হতে পেরেছে, যা সচরাচর হয় না, হবার কথাও নয়। আজকে এই পর্যন্তই দ্বিতীয় পর্ব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন। আজকে যারা নতুন এসেছেন, আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আগামী পর্ব নিয়ে খুব শিগগির ফিরে আসছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।